আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনা প্রধানের কাছে একটা কল আসে, আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশের রক্ষা করার জন্য। হঠাৎ কি এমন পরিস্থিতি তৈরি হলো যার জন্য বাংলাদেশের সেনাপ্রধানকে দেশ ছাড়তে হলো? দিকে হঠাৎ করে সেনা প্রধান জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস পড়লেন জাতিসংঘের চাপে। কোন দিকে যাচ্ছে দেশ, কি হতে যাচ্ছে দেশে, হঠাৎ করে তারা দুইজনের উপর কেন এমন চাপ সৃষ্টি হচ্ছে? তাহলে কি খেলার গুটি পাল্টে দিল আওয়ামী লীগ? কি করতে যাচ্ছে দর্শক সারা দেশে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। বাংলাদেশের সব থেকে সহৃদয় ব্যক্তি দেখতে পাচ্ছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। আসলে এই ভদ্রলোক সম্পর্কে লোকজন এত বেশি কথা বলছে না, আমার মনে হচ্ছে যে ইনি একটি দেশের সেনাপ্রধান নন, ইনি রাস্তাঘাটে ওই চায়ের দোকানে বসা যে আলোচনা করতে আসে সেরকম একটা পাবলিক। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, এই নিয়ে কোনো সংশয় সন্দেহ নেই, সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো নির্বাচন হবে না, কারণ তারা আবার তাদের মতো করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর আমরা বসে বসে দেখবো। এই অন্তর্বর্তী সরকারকে করেছে, এই অন্তর্বর্তী সরকার যদি কোনো মানুষ তার ন্যায্য দাবি নিয়ে রাস্তায় প্রতিবাদ করে তখন বলা হয় যে আওয়ামী লীগের দোষর। আরে মুসিবত, মানুষ কি মানুষের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে না? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না, তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বোঝে। কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনূস কি ফিডার খান, যে তিনি রাজনীতি বোঝেন না। কি মনে হয় আপনার, বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি? আমি একটা কথা বলছিলাম যে এই সেনা প্রধান তিনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশে তিনি যদি শান্তি বজায় না রাখতে পারে, তাহলে ভাই বহির্বিশ্বে থেকে একের পর এক কিন্তু চাপ সৃষ্টি করবে। আর এটার জন্য কিংবা এই চাপকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। আমাদের মাত্র 30,000 সৈনিক, আমরা এটাকে দিয়ে তো বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হঠাৎ করে দেশে কি শুরু হলো, কি হচ্ছে সারা দেশে, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকে প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা বলাচ্ছেন, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। আপনার তার আগে আমি বলি যে আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনা প্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন, তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশে রক্ষা করার জন্য। এবং বাংলাদেশে যে জঙ্গিবাদী হামলা প্রতিনিয়ত হচ্ছে, সংখ্যালঘুদের উপরে যে প্রতিনিয়ত হামলা হচ্ছে, এটাকে আপনি যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন, তাহলে আমেরিকা থেকে আমরা সেনা পাঠাতে বাধ্য হব এবং আপনার কিংবা আপনার সেনাদেরকে আমরা বাংলাদেশে যে একদম দীর্ঘ লং টাইম একটা স্যাংশন মেরে দেওয়া হবে। মধ্যরাতে ফোন আপনার আমেরিকার কি পেন্টাগন থেকে, ভাবতে পারেন? আমি একটা কথা বলছিলাম যে এই সেনা প্রধান তিনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশে তিনি যদি শান্তি বজায় না রাখতে পারে, তাহলে ভাই বহির্বিশ্বে থেকে একের পর এক কিন্তু চাপ সৃষ্টি করবে। আর এটার জন্য কিংবা এই চাপকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। এটার জন্যই আপনার গত 3 থেকে 4 দিন আগে হবে, একটু বেশি হবে মনে হয়, তাই না? তখন কিন্তু সেনাপ্রধান বারবার বলে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আমাদের মাত্র 30,000 সৈনিক আমরা কিভাবে কন্ট্রোল করব। তিনি একাধিকবার কিন্তু এই কথাটা রিপিট করেন যে আমাদের মাত্র 30,000 সৈনিক, আমরা এটাকে দিয়ে তো বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারবো না। তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এর জন্যই সেনাপ্রধান বারবার তিনি একই কথা বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। কেন আমেরিকা থেকে যে মধ্যরাতে আপনার কাছে কল আসছে যে আপনি যদি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে না আনতে পারেন, তাহলে আমেরিকা থেকে বাংলাদেশে সেনা পাঠাবো? কেন আপনার কি সক্ষমতা নাই? আপনার কি সক্ষমতা নাই? আপনি কি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবেন? আপনাকে পদত্যাগ করার জন্য মধ্যরাতে এই ডক্টর ইউনূস, সুৎখোর ইউনূস আপনাকে মনে করেন ডেকে নিয়ে যায় রিজাইন করার জন্য, আর আপনি আনবেন ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে? বলেন, নাকি আমাদের বাংলাদেশটা রক্ষা করার জন্য লাস্টে আমেরিকা থেকে সৈন্য আসবে? বলেন,
আর যদি একবার আমেরিকা থেকে সৈন্য আসে, তাহলে এটা কি আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো কিছু আনবে, অনেক সুনাম বয়ে আনবে বলেন? তাহলে আমরা বাংলাদেশ কিংবা শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়া যে বীর মুক্তিযোদ্ধা ছিল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এই স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশের সার্বভৌমত্বটা আপনি রক্ষা করলেন কোথায়? আপনি তো দেশের সেনাপ্রধান। হ্যাঁ, আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে আপনার কাছে ফোন আসে যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য। যদি না পারেন তাহলে কি আমেরিকা থেকে সৈন্য পাঠানো হবে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কি ফিরিয়ে আনার জন্য? ভাবতে পারেন আপনি? আমি দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলতেছি, ভাবতে পারেন আপনারা যে আমাদের বাংলাদেশটা বর্তমান কোথায় আছে? এই জামাতি, হিজবুত তাহরির কিংবা এই যে বা যারা আছে জঙ্গিবাদী দলরা ভাবতে পারে যে এদের জন্য আমাদের দেশটা কোথায় যাচ্ছে? এরা খালি বলতেছে যে ইসলাম ইসলাম। আরে ভাই, ইসলাম ধর্ম মানে কি বলেন? হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সুন্দর একটা রাষ্ট্র কি পরিচালনা করা। তাহলে আপনারা কি হিংসা করতেছেন না? আপনারা কি একের পর এক বাংলাদেশে দখলবাজিতা, মব জাস্টিস, গণহত্যা চালাচ্ছেন না? চালাচ্ছেন কিনা? তাহলে কি আপনারা ইসলামটাকে, ওই যে গাড়ির যেমন একটা নাম্বার প্লেট থাকে, ঠিক তেমন ভাবে আপনাদের গলায় আপনারা ইসলাম এই নাম্বার প্লেটটি লাগিয়ে, আর আপনাদের কি বলে, এই পিঠ পিছনে হচ্ছে জঙ্গি, হচ্ছে দেশ বিরোধিতা। বুঝতে পারতেছেন? আপনারা কি ওই নাম প্লেটটা লাগায় বাংলাদেশের কি মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা প্রতিনিয়ত খেলেন, আর আপনারা ইসলামের দোহাই দেন। এখন যদি আমেরিকা থেকে যদি এই ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য যদি সেনা বা সেনাবাহিনী পাঠানো হয়, তাহলে আমাদের বাংলাদেশে কি খুব ভালো থাকবে? বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে? স্বাধীন দেশের আপনার সম্মানটা কোথায় রইল বলেন? যারা নাকি বীর মুক্তিযোদ্ধারা কিংবা বঙ্গবন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়া, তারা যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, এই স্বাধীনতা কি আর বড় গলায় বলতে পারবেন? পারবেন না। তো তখন আমাদের বাংলাদেশটা কি চলে যাবে আমেরিকার আন্ডারে। বুঝেন আপনি? আপনারা বুঝতে পারেন আমাদের দেশটা কোথায় আছে? আর এই সেনা প্রধান আপনি বা কি করেন বলেন? আপনার ভূমিকাটা কি? আপনার ভূমিকাটা কি? আপনি দেশের একজন সেনা প্রধান ভাই। আপনাকে ডক্টর ইউনূস মধ্যরাতে ডেকে রিজাইন করার জন্য আপনাকে হুমকি দেয়, ধমকি দেয়। আর ওদিকে আমেরিকা থেকে ডিরেক্ট বলতেছে, মধ্যরাতে আপনার কাছে ফোন আসে আমেরিকার পেন্টাগন থেকে যে আপনি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনেন বাংলাদেশের, আর আপনি কোনো কাজ করেন না। যেখানে আমেরিকা ডিরেক্ট বলতেছে, আপনি ভয় কিসের? ও আপনাকে তারা মেরে ফেলবে, এটার জন্য আপনার ভয় লাগে? আপনাকে তারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে, এটার জন্য ভয় লাগে? তাহলে আপনার পথ থেকে সরে যান, সরে যান। বাঙালি জাতি কিংবা মুক্তিযুদ্ধে যারা নাকি বিশ্বাস করে, স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে, তারা অন্য কোনো কি রাস্তা খুঁজে নিবে। বর্তমান যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে 80% মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর দিকে তাকিয়ে আছে। বলেন, আপনাদের ব্যর্থতা যদি একের পর এক এভাবেই ফুটে আসে বা জনগণের মাধ্যমে তুলে ধরেন, তাহলে আসলে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কোথায় যাবে বলেন? যাবে কোথায়? এই বিষয়ে সেনাপ্রধান কি একটা বড় কিন্তু মুগ্ধা প্রকাশ করে নাই। তিনি বারবার শুধু বলছে যে আমি কি করব, আমার তো মাত্র 30,000 সৈন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব বর্তমান হুমকির মুখে। এটার জন্য আপনি বারবার বলেন কেন? আপনি এই কথাটা বলতেন যে মধ্যরাতে আমেরিকার পেন্টাগন থেকে আপনার কাছে ফোন আসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার আপনাকে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে, তাহলে তো হতো। তাহলে দেখতেন যে যারা নাকি বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আপনার কথা বলতো। আপনি কেন প্রকাশ করলেন না বলেন? কেন আপনি প্রকাশ করলেন না? আপনি যদি প্রকাশ করতেন তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। আশা করি বাংলাদেশের জনগণও আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা একত্র পোষণ করতো, তাই না? কারণ ভাই, আমেরিকা আইসা আমাদের বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবে মানে কি? আমেরিকার সেনাদের হাতে আমাদের বাংলাদেশটা চলে যাবে। তখন আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইন কানুন কারো কিচ্ছু করা থাকবে না, সবাই গোলাম হয়ে যাবে। আমরা বাঙালি বা বাঙালিত্ব আমরা হারিয়ে ফেলবো ভাই, কিছুই থাকবে না। অতএব দেশটা বাঁচান, কেমন? দেশটা বাঁচান। আপনি একজন বাংলাদেশের সেনাপ্রধান, আপনার ভূমিকা থাকবে রাজার মতো, হিংস্র আপনার সিংহর মতো। আর আপনার ভূমিকা বর্তমান সেই মনে করেন খরগোশের মতো। আর যারা নাকি বনের হায়না কিংবা যারা নাকি বনের হিংস্র প্রাণী, যারা নাকি বনের বিজি সাপ, তারা বর্তমান আপনাকে গর্জন দেখিয়ে ভয় দেখাচ্ছে। আপনি তো বনের সিংহ রাজারে ভাই, আপনার গর্জন দেখে সবাই কেঁপে উঠবে, তা না আপনি নিজেই মনে করেন কাইপা টাইপা মনে করেন অস্থির ভাই। তাহলে আপনার পথ থেকে সরে যান, বুঝতে পারছেন? আপনার পথ থেকে আপনি সরে যান, আমরা অন্য কাউকে খুঁজে নিব বা অন্য কোনো রাস্তা আমরা খুঁজে নিব। বর্তমান আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব মনে করেন হুমকির মুখে, আমরা এটা দেখতে পারবো না রে ভাই। কারণ এই দেশটা স্বাধীন হয়েছে অনেক কষ্টের বিনিময়ে পাইছে, এই দেশটা এমনি এমনি আসে নাই। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাই যে এই সেনা প্রধান তিনি যদি ভাই শক্তভাবে বা শক্ত ভূমিকায় তিনি যদি এখন পর্যন্ত না যায়, তাহলে আমাদের বাঙালিত্ব কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ, আপনার একদম দফা রফা হয়ে যাবে। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গেল 3 থেকে 4 দিন আগে একটা বক্তব্যকে কেন্দ্র করে
মোটামুটি বিশ্ব মিডিয়ায় বিশেষ করে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিক্রিয়া হয়েছে, যে তিনি বলছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। পরে বললেন না যে আমি সতর্ক করি নাই। ইভেন রাজনীতিবিদদেরকে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি, পাশাপাশি সরকারকেও আগামী ডিসেম্বরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের সে ভাইরাল বক্তব্যকে কেন্দ্র করে বিবিসি বাংলার একটা সাক্ষাৎকার ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সেখানে সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে আপনার ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয় যে তিনি আসলে কিভাবে নিচ্ছেন সেনাপ্রধানের এই বক্তব্যকে। তো বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আপনার প্রধান উপদেষ্টা বলছেন, সেনাপ্রধান চাইলে নিজের মতামত প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে সরকারের সমর্থন করা বা না করার বিষয় নয়, তবে হ্যাঁ, ঐক্য নষ্ট হলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। আর তার বক্তব্যের মধ্যে ছিল শেখ হাসিনাকে বেসিস করেই তিনি এখানে আবারও কাউন্টার করেছেন যে একটি পলাতক দল এবং তাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশকে তারা এখনো অস্থিতিশীল করতে চায়, আর সেই অস্থিতিশীলতার লক্ষ্যে নানাভাবে তারা সর্বাত্মক আপনার চেষ্টা চালাচ্ছে। সেনাপ্রধানের বক্তব্যের পর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে দেশ বিপন্ন হওয়ার আশঙ্কা সবসময়ই ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনার পতনের পর বিগত সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির ঘটনা বেড়েছে। সরকারের হিসেব অনুযায়ী দেশের ডাকাতির মাত্রা আগের মতোই রয়েছে। চলমান পরিস্থিতি উন্নত করতে কাজ করছে সরকার। মানে ডক্টর ইউনূস বলতে চাচ্ছেন যে দেশে যে ডাকাতি ডুকাতির ঘটনাগুলো আমরা দেখছি, এগুলো ফেসবুকের বরাতে দেখছি, কিন্তু এই ধরনের ঘটনা আসলে স্বাভাবিক সবসময় ছিল। কিন্তু কিছু জায়গা আমার মনে হয় ডক্টর ইউনূস তিনি নিজেকে ফ্লোতে নিয়ে গেছেন। এই যেমন ধরেন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি, মাঝখানে লম্বা একটা সময় কিন্তু আমরা শুনি নাই, হয়তো এটা কদাচিৎ হতো, বাট ইদানিং সময় হাইওয়ে রোডগুলোতে ডাকাতের একটা মহা উৎসব চলছে। যাত্রী বেশি গাড়ির মধ্যে পিস্তল টিস্তল নিয়ে মহা উৎসব চলছে। এখন চাইলেই কি সরকার এটাকে আসলে থামাইতে পারেন না? এইটা আরেকটা ইস্যু ভাই। যদিও ইউনূস সাহেব বলছেন যে তার সরকার এগুলোর জন্য যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করেছেন। কথা সত্য, অনেককে তিনি বা তার সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়েছেন, আবার অনেকে বদলি করার দিয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। তিনি আপনার বিবিসিকে বলছেন যে বাংলাদেশের চলমানের সমস্যার বিষয়ে সবার মতন আপনিও অবগত আছেন। পুলিশ রাস্তায় নামতে চাচ্ছিল না একদম শুরুতেই, কারণ দুদিন আগেই তারা মানুষের উপর গুলি চালিয়েছিল, তাই মানুষ দেখলে তারা ভয় পেত। কাজেই তাদের ঠিক করতে আমাদের কয়েক মাস সময় লেগে গেছে, এখন মোটামুটি ঠিক হয়েছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। তার বক্তব্য যে তার নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার, গত 7 মাসে নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক নানান ঘটনা প্রবাহ নিয়ে তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন সরকার মোটামুটি সফল। তো সেনাপ্রধানের বক্তব্যটা মোটামুটি সবার কাছেই গ্রহণযোগ্য ছিল। বাংলাদেশের মানুষ অস্থিতিশীলতা পছন্দ করছে না, রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি পছন্দ করছে না, সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না। তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বোঝে। কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনূস কি ফিডার খান যে তিনি রাজনীতি বোঝেন না? কি মনে হয় আপনার? বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি, নোবেল পাইছেন, ব্যবসা জীবনে যথেষ্ট সফল, সারা পৃথিবী তারে এই ব্যবসার জন্য ডাইকা ডুইকানে। তার যে অদ্ভুত থিওরি আছে, মানে এই টাকা দিয়ে কিভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন থিওরি, এই যে নানান থিওরি এত কিছু রাখে, আর বাংলাদেশের রাজনীতিবিদের মনের কথা তিনি বোঝেন না। আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন জনাব ইউনূস। খোঁচাটা কোথায় দিয়েছেন দেখেন, সাম্প্রতিক সময় বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকার, এটার অনেক কিছু বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই, শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলে বুঝবেন। ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি, তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে। তো বিষয়টাকে ডক্টর ইউনূস কিভাবে দেখছে বিএনপির বক্তব্যটা? তো তিনি বলছেন যে জনাব তারেক রহমানের বক্তব্যটা এখানে আনা হয়েছে। বিবিসির যিনি সাংবাদিক ছিলেন যে তারেক রহমান বললেন যে এই সরকারের উপর জনগণ আস্থা হারাচ্ছে। তো ডক্টর ইউনূস বললেন যে উনি হারাচ্ছেন নাকি,
মানে উনি হারাইছেন, প্রশ্নটা কই মারছে গুতারা বুঝছেন না, যে উনি হারাইছেন কিনা। তো জনগণ ওনার উপর আস্থা আছে। ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়, কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে। আর বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় একটা টাস করে গুতা মারছে। মানে ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ডক্টর ইউনূস কিন্তু দেখাচ্ছে। স্টার্টিং এ একটু ঝামেলা ছিল, বাট রাইট নাও তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শাল্টিং দেওয়া লাগে, বোল্টিং দেওয়া লাগে, সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যে দলগুলো আছে, আওয়ামী লীগের তো অবস্থা 12টাই, জাতীয় পার্টির অবস্থা 12টা, বিএনপি নেতাকর্মীরা আপনারা তাদের পোস্টার্স দেখবেন, কমেন্টে দেখবেন, মানে গেল 6 মাস আগেও ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল অথবা ওনার ইস্যুতে বক্তব্যগুলো দেওয়ার সাহস হইতো, কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে ওরকম কেউ ছিলেন না। এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন, সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে, কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান। যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায় যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করতো, ছাত্রলীগ যুবলীগ বা আমাদের হুজুররাও, আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে। এই হচ্ছে বাংলাদেশ, এখানে ইমান আমল ধর্ম এগুলা সিজনাল বদলাই যায়। দেখেন নাই যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে ধইরা মানে অপমান করতো, ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে। 2-1টা জায়গায় ঘটছে না, ঘটছে। সো এখানে ধর্ম, ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই। এখানে যার যে সময় যেটা দরকার হয় ওইটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয়। তো মানে মূল কথাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে বিএনপির নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণ একটা গোসা বা ক্ষোভ কাজ করে যাচ্ছে, কজ তিনি তাদের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন, মানে ছাত্রদের রাজনৈতিক দলটা। আর নির্বাচনকে প্রলম্বিত করতে পারেন এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন, কিন্তু ডক্টর ইউনূস খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি বলছেন যে জনগণ তো আমার সাপোর্ট করে। তো এই দেশে আসলে জনগণ কারা? যখন আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে দেশের জনগণ, এই যে সার্জিসরা বলতেছে দেশের জনগণ এটা চায়, এই জনগণ কারা? ভোট নিছে। বিএনপি যখন বলে দেশের জনগণ, শেখ হাসিনা যখন বলতো জনগণ, জনগণগুলো হচ্ছে যার যার দলের তার জনগণ। আপনি এখন বিএনপির একটা ইস্যুতে ছাত্রদের ইস্যুটা আলাদা করেন, জনগণ পাবেন। যার যার দল থেকে তার সাপোর্টিং জনগণ আছে, এর বাইরে এই দেশে জনগণ নাই। তো জনাব তারেক রহমানকে নিয়ে ডক্টর ইউনূসের দেওয়া এই সাক্ষাৎকারটা খুবই ভাইরাল হয়েছে, যে তারেক রহমান সন্দেহ করে কিনা, হ্যাঁ মানে যে ভাষা তিনি বললেন। তো আমার ধারণা যে যেই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনূস বা অন্যান্যদের সমস্যা হচ্ছে, নির্বাচন এটা ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে। জনাব সার্জিস আলম তিনি এখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তার একটা মন্তব্য নির্বাচন নিয়ে বেশ আলোচিত হচ্ছে এবং আমি মনে করি এটা জনাব সার্জিস আলমের ব্যক্তিগত মতামত হিসেবে আর নেওয়ার কিছু নেই, কারণ দীর্ঘদিন থেকে জাতীয় নাগরিক কমিটি একই ধরনের আলোচনা করেছেন, এবার তিনি আরও স্পেসিফিক করেছেন। ফলে এটা আমাদের তাদের দলের বক্তব্য হিসেবে আমরা নিতে চাই এবং এর মাধ্যমে আসলে তারা আমাদের কি বার্তা দিতে চাইছেন বা কি বার্তা আমরা পাচ্ছি সেটা নিয়ে কথা বলতে চাই। এবং শুরুতে বলে নেওয়া ভালো, তার মন্তব্যকে এভাবে দেখার যথেষ্ট সুযোগ আছে যে বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই সরকারের ক্ষমতা যতটা সম্ভব দীর্ঘায়িত করার একটা চেষ্টার বহিঃপ্রকাশ হিসাবে এটা দেখা যেতে পারে। মঙ্গলবার তিনি সকাল 10টায় রায়েরবাজার বৌদ্ধভূমিতে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদেরকে বলেন যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমি পরে আরো কিছু কথা বলেছেন। আমরা রাজপথে ছিলাম, আমাদের যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে, পানি পড়ছে। আমরা মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু
একটা অনুরোধ করতে পারি, আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু চেষ্টা করব। আবারও ওই বাক্যটা পড়ি, যে বাক্যটা প্রচুর আলোচিত হচ্ছে, যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। রাজনৈতিক দলের লোকজন রেটরিক ব্যবহার করে, কারণ আমরা এই প্রশ্ন করতেই পারি, টেকনিক্যালি হাসিনার যে ফাঁসি হবে জনাব সার্জিস কিভাবে বলতে পারছেন? আমরা তো হাসিনার বিচার চাইছি। ফাঁসি চাওয়া নিয়ে কিন্তু একসময় প্রচুর আলোচনা সমালোচনা আমরা করেছি যৌক্তিকভাবে। যখন গণজাগরণ মঞ্চ থেকে জামায়াতের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ফাঁসি চাই দাবি করা শুরু হয়েছিল, তখন আমরা এটা রাষ্ট্রে এক ধরনের ফ্যাসিবাদী আচরণ বলেছিলাম। কারণ কেউ একজনকে যখন আমরা বিচার চাই, সুবিচার চাই, ন্যায্য বিচার চাই, তখন আমরা ফাঁসি চাই সেটা বলতে পারি না, বলা উচিত না। শেখ হাসিনা বিভৎস সব মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহের কিছু না, আমাদের চোখের সামনে ঘটেছে অল্প কিছুদিন আগে, যেগুলোর ইভেন প্রচুর ভিডিও ডকুমেন্টেশনস আছে আমাদের হাতে। সহি জেনুইন ন্যায্য বিচারেও অনেকে বলেন একবার না বহুবারই ফাঁসি হতে পারে তারপরে এটা বলা নিয়ে প্রশ্ন তোলা যায় যে তার বিচার আমরা যতদিন না দেখতে পারছি। তারপরে যে বললাম শুরুতে, যখন রাজনৈতিক দলগুলো মাঠে থাকে তাদেরকে মাঝে মাঝে পপুলিস্ট কথা বলতে হয়, এটাকে আমরা এভাবেই ধরতে পারি। কিন্তু যেটা জরুরি কথা, এই বিচারের আলাপের একটা প্রেক্ষাপট আছে, এটা আজ না, বেশ কিছুদিন থেকেই জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু হয়েছে, যেটা এখনো চলছে। সেটা তারা প্রথম যে দাবি শুরু করেছিলেন, সংস্কার শেষ হওয়ার আগে কোনোভাবে নির্বাচন হতে পারবে না। এটা এক ধাপে গেল, এরপর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজনের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না, এইরকম আলাপ শুরু হলো। যৌক্তিকভাবে এই প্রশ্ন আসে, আসলে বিচার শব্দটাকে কিভাবে তারা ডিফাইন করেন। মানে এখন শুধু শেখ হাসিনারও না, তারা আওয়ামী লীগের লোকজনের কথাও বলেছেন, এখানেও সেটা আছে। এখন খুব সহজে আমরা প্রশ্ন করতে পারি, ধরি আমরা শেখ হাসিনার বিচার, এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে সেখানে হচ্ছে, সে আইনের অধীনে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, তিনি এবং আরও টপ বেশ কিছু মানুষের, এবং আমরা আমাদের চিফ প্রসিকিউটরের যারা তাজুল কিছুদিন আগে জানিয়েছেন যে 1-1.5 মাসের মধ্যেই তার তদন্ত শেষ হয়ে বিচার কার্য শুরু হবে, এবং তার ভাষ্য মতে আগে বলেছেন, এটা এদিন বলেননি, যে এই বছরের মধ্যেই তার কিছু বিচার দেখা যাবে। এগুলো কিন্তু প্রাথমিক রায়, এরপর আপিলের সুযোগ আছে, এরপর সব প্রসেস শেষ করে তার বিচার, মানে তাকে ফাঁসির মঞ্চে দেখতে যাওয়া, এটা বহু বছরের ব্যাপার। এটা তো শেখ হাসিনা, এছাড়া তার প্রচুর দলীয় লোকজন আছে যাদের বিরুদ্ধে এই আদালতে মামলা হবে না, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ না, অনেক ভয়ঙ্কর ক্রাইমের অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। খুন মানেই কিন্তু মানবতা বিরোধী অপরাধ না, বহু এলাকায় খুনের অভিযোগ আছে, কাউকে আহত করার অভিযোগ আছে, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ আছে, সবগুলো ফৌজদারি অপরাধ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানা রকম এরকম অবৈধ ব্যবসা, মাদক ব্যবসা, বহু অভিযোগ আছে। সো এগুলো নিয়ে তো শত শত বা হাজার হাজার মামলা হয়েছে, আরও হবে। তো এগুলোরও বিচার হতে হবে, এগুলো কবে নাগাদ হবে সেই প্রশ্ন। নট অনলি দ্যাট, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার ওই বছরই হয়ে যাবে কিনা আমি সন্দিহান। সরকার যেভাবে বলুক না কেন, আমি ধারণা করি যে সরকার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মোটামুটি কমপ্লাই করার জন্য এই বিচারটা নিয়ে খুব তাড়াহুড়ো করবে না, করা উচিত হবে না। কারণ এই মামলা যদি শুরু হয় এবং শেখ হাসিনা যদি এটাকে কন্টেস্ট করার সিদ্ধান্ত নেন, তাহলে আসলে অনেকগুলো প্রসেস শুরু হবে। এই আদালত নিয়ে প্রশ্ন হতে পারে, এই আইন নিয়ে প্রশ্ন হতে পারে, এই আইনের মানে সেই এখতিয়ার বা এই আদালতে সেই এখতিয়ার আছে কিনা এভাবে বিচার করার, নানান রকম প্রশ্ন উঠে তারপর বিচার, তারপর সাক্ষ্য, সব কিছু, তারপর শুনানি, এসব করতে 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 আসলে এটা এমনিতেই এই প্রাথমিক রায়ে দীর্ঘ সময় লেগে যাবে। এখন আমরা খেয়াল করব যে জাতীয় নাগরিক কমিটি এবং এবার নাগরিক পার্টি এই বিচারটাকেই প্রধান করে তুলছে, এবং ভাষা খুবই কঠোর, কেউ যেন কোনোভাবেই নির্বাচন না দেখছি এদেশে কোনো নির্বাচন, হাসিনাকে ফাঁসির মঞ্চে যতদিন না দেখছি ততদিন এদেশে নির্বাচন হবে না, খুব ক্লিয়ারলি বলছেন উনি। আবারও বলছিলেন, আমি পড়েছি আগে, আবারও একটু পড়ি, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে দেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে, মানে নির্বাচনকে ইন্ডিকেট করছেন। মানে একটা দেশ যখন একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যায়, তার জন্য সব প্রসেস বন্ধ করে বিচার শেষ করে করতে হবে, এবং ধরনটা হচ্ছে এই সরকারি বিচার করবে, আর কেউ বিচার করবে না, এবং সেটা শেষ হওয়া পর্যন্ত। আসলে মোদ্দা ব্যাপারটা কি, আমরা বেশ কিছুদিন থেকে দেখছি একটা প্রবণতা আমাদের মাঠে আছে, কিছু কিছু মানুষ নির্বাচনকে পিছিয়ে দিতে চান,
নির্বাচন রাজনীতি, মানে আমরা রাজনীতির কথা বলি, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, গণতন্ত্রকে পুনরুদ্ধারের কথা বলি, কিন্তু নির্বাচনের কথা বললে সমস্যা আছে। নির্বাচনের কথা বললে রাজনৈতিক দলগুলো বদমাশ হয়ে যায়। বদমাশ শব্দটা একজন খুবই পরিচিত ইন্টেলেকচুয়াল, পাবলিক ইন্টেলেকচুয়ালের মন্তব্য থেকে এসছে। না, তো বদমাশ হয়ে যায়, তারা গিয়ে বসেই আছে ওখানে গিয়ে তার ভাষ্য মতে চাঁদাবাজি, টেন্ডারবাজি করার জন্য। কেউ একজন 15 বছর খেয়ে গেছে, অন্য যে কেউ আর 15 বছর খেতে চায় বলে এই ধরনের আলাপ তৈরি করছেন। সো এই আলাপগুলোর সাথে খুবই রেজোনেট করে এই দলটা। আমাদের আসলে তারা চান বা না চান, তারা এই দলগুলোরই বক্তব্য মাঠে আনছেন, এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা খুব বাজে মেসেজ, খুব ভয়ঙ্কর মেসেজ। আমরা এটা বুঝি যে এই দলটা দেরি, যতটুকু সময় পেয়েছে সেই দলটা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় নেই। আই অ্যাগ্রি। তারা দল তৈরি করতেই অহেতুক অনেক দেরি করেছেন। অহেতুক শব্দটা আমি বিশ্বাস করি বলে বলছি, কেউ দ্বিমত করতে পারেন। তারা দেরি করেছেন, দেরি করে এখন দেখছেন সময় কম বেশি বছরখানেক আছে, 1 বছর না 2-3 বছরও একটা দল নির্বাচনের জন্য সঠিকভাবে প্রস্তুত হতে সময় লাগে। সুতরাং তারা পারবে না, তাদের সময় বেশি লাগতে পারে, সে কারণে তারা এগুলো বলতে পারেন। কিন্তু আমার কাছে সন্দেহ হয় যে এগুলো শুধুমাত্র রেটরিক না, কারণ এই কথাগুলো ক্রমাগত বলছেন এবং তারা ইনক্রিজিংলি টাফার শব্দ ব্যবহার করছেন। একসময় যতটা কঠোর শব্দ ব্যবহার করতেন, এখন আরও কঠোর, আরও কঠিন শব্দ ব্যবহার করছেন। এবং এই ক্ষেত্রে ডক্টর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেটার সাথেও তারা কমপ্লাই করছেন না। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যতদিন ফাঁসির মঞ্চে না দাঁড়ান। কিন্তু ডক্টর ইউনূস তো ঘোষণা করেছেন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে, এবং তার ভাষ্য মতে যদি যথেষ্ট সংস্কার কেউ মেনে না নেয়, ধরে নিলাম টেকনিক্যালি বিএনপি মনে করলো যে ন্যূনতম সংস্কার করেই করতে হবে, এটা তারা প্রকাশ্যেই বলছে, তাহলে তো এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবার কথা। আমাদের প্রধান উপদেষ্টা বহু জনের সাথে, এখনও 2 দিন আগেও তিনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দলের সাথে বলেছেন স্পষ্টভাবে যে এই বছরের মধ্যেই, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তো তাহলে তারা তার সাথে দ্বিমত করছেন। আমি যে জিনিসটা ভয়ের বলে মনে করি, বাংলাদেশে একটা চেষ্টা আছে, একটা গ্রুপ আছে, তারা মাঠে আছে, মাঠে নেমে গেছে, আকার ইঙ্গিত থেকে আস্তে আস্তে এগুলো আরও প্রকাশ্য হয়ে উঠবে। তারা নির্বাচনটাকে অপ্রধান বা গুরুত্বহীন দেখিয়ে তারা চেষ্টা করবেন এমন পরিস্থিতি তৈরি করা যাতে এই সরকারের ক্ষমতা অনেক বেশি দীর্ঘায়িত করা যায়, অথবা এমন গোলযোগ তৈরি হয় যাতে নির্বাচনটা না হয় ভিন্ন কিছু, মানে আমি রাগঢাক না করেই বলি, সেটা একটা সরাসরি মিলিটারি টেক ওভার হতে পারে, সেটা সরাসরি না হয়ে 1/11 মতো একটা সিভিলিয়ান ফেসের মিলিটারি কু হতে পারে, অথবা তাদের কেউ খোয়াব দেখেন যে এখানে একটা বিপ্লবী সরকারের নাম দিয়ে এখানে সংবিধান স্থগিত করে ডিক্রি দিয়ে দেশ চালিয়ে দেশের ক্ষমতা দখল করবেন, এরকম নানান খোয়াব নানান জনের আছে। সেগুলোর একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে এসছেন, রাজনীতি করুন, রাজনীতি করাই তাদের জন্য উচিত হবে। খুব স্বাভাবিকভাবেই এই নির্বাচনে তারা অনেক ভালো কিছু করতে পারবেন না, এটা এই কারণে নয় যে তারা প্রচুর ভুল করেছেন। আমি মনে করি তারা প্রচুর ভুল করেছেন এবং যতটুকু এগিয়ে যেতে পারতেন ততটুকু এগিয়ে তারা এবার যেতে পারবেন না। কিন্তু সেই ভুলগুলো না করলেও প্রতিষ্ঠিত একটা বহু বছরের রাজনৈতিক দলের সাথে ফাইট করার মতো জায়গায় তারা এবার 2, 3, 4, 5 বছর পরে নির্বাচন হলেও তারা এটা পারতেন না। যেটা তাদের করা উচিত, একটা নির্বাচন হোক, নির্বাচনের দেশটা স্থিতিশীল। গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি। এর আগে একটা রিপোর্ট করেছিলাম দর্শক, সেখানে বলা হচ্ছিল গণপরিষদ নির্বাচনের কথা, কিন্তু সংসদ নির্বাচনের কথা সেখানে ছিল না। আজকে প্রথম আলোর যে রিপোর্টে সেখানে দেখছি যে সংসদ নির্বাচনের কথাও বলা আছে। তো এটা ভালো একটা অগ্রগতি, যদিও আমার যেটা ধারণা যে গণপরিষদের নির্বাচন বড় রাজনৈতিক দল বিএনপি চাইবে না। এখানে বিএনপি একটা ফ্যাক্টর, এখানে যত যাই বলুক না কেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বটে, কিন্তু এই আন্দোলন গোটা 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি অব্যাহতভাবে করেছে। ফলে বিএনপির একটা গুরুত্বপূর্ণ এখানে বক্তব্য আছে। বাম গণতান্ত্রিক জোট, অনেকগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সেই দলগুলো কখনো গণপরিষদের কথা বলেনি। আর কেউ বলেছে কিনা জানি না। যেখানে এতগুলো রাজনৈতিক দল বারবার বলছে যে সংকট কাটাতে দ্রুত সংসদ নির্বাচন দরকার, সেখানে এই সংসদ নির্বাচনের সাথে আবার গণপরিষদ যুক্ত করা, এটা আমার মনে হয় যে বাস্তবে সম্ভব না। এছাড়া ওই গণপরিষদ নির্বাচন, সেকেন্ড প্রোক্লেমেশন, তারপরে নতুন সংবিধান, এই বিষয়গুলো
কে বিএনপি বলছে যে এটা ষড়যন্ত্র হিসেবে দেখছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেখেন, মির্জা আব্বাসের বক্তব্য দেখেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য দেখেন, সবাই কিন্তু এটা নেতিবাচক ভাবে নিচ্ছে। ফলে এইসব ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া আলাদাভাবে এগোনো খুব কষ্টকর। এটা যদি জাতীয় গণতান্ত্রিক পার্টি এগোতে চায় তাহলে শুরুতেই কিন্তু ঝামেলা বাঁধবে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং এই ঝামেলা অন্তর্বর্তী সরকারের নিতে পারবে না, তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। এবং যদি কোনো কারণে সরকার যদি ছাত্রদের এই দাবির ব্যাপারে যদি আগ্রহ দেখায় তাহলে কিন্তু সরকার বিতর্কিত হবে। এবং বিএনপির আগেই বলেছে যে সরকারের ভেতরে থেকে নতুন দল করা হচ্ছে, এখনো ছাত্র প্রতিনিধিরা আছে, ফলে এই সরকার নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ হবে এটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে না, এবং বিএনপিটা মানতে চাইবে না। ফলে খুবই একটা ক্রিটিক্যাল অবস্থায় যে নতুন নতুন যে দাবি, যে নতুন সংবিধান, সেকেন্ড প্রোক্লেমেশন, এই বিষয়গুলো অতটা সোজা না। যাই হোক, নাহিদ ইসলাম বলছেন গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে, এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। নতুন সংবিধানের ব্যাপারেও তো আপত্তি আছে। সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে যে নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন তারা পার্লামেন্টে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করবেন, কিন্তু এখন এত ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। যাক, এটা সাভার স্মৃতিসৌধ এবং তারপরে রায়ের বাজার কবরস্থানে গেছেন ছাত্র নেতারা, ভালো। এইটা অন্তত স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রতি তাদের এই অঙ্গীকারটা খুবই আশা জাগান নিয়ে। কিন্তু রাজনৈতিক বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যেভাবে এগোচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি তার মতন করে, তার সাথে যদি অন্য রাজনৈতিক দলগুলো সমন্বয় না করে তাহলে সংঘাত কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক, বুঝতে পারছেন আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে না করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই